এখন দেখবেন 50 মিনিটস। মাই টিভি নিয়মিত আয়োজন নীতি নির্ধারণী টকশো 50 মিনিটস দেখার আমন্ত্রণ। আজ আমাদের অতিথি শাবান মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক ঢাকা সাংবাদিক ইউনিয়ন, এবং রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, রাজনীতি বিশ্লেষক ও সুপ্রিম কোর্টের আইনজীবী। এখানে আসবার জন্য আপনাদের স্বাগত দুজনকেই। দর্শক, আজও অনেক খবর আছে। এর ভেতরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা যথেষ্ট অগ্রগতি লাভ করেছি। শুধু দুর্ভাগ্য যে হরতাল অবরোধের নামে জ্বালাও পোড়া ও মানুষ হত্যা এসব কারণে কিছুটা সময়ের জন্য সমস্যা, এই সমস্যা বেশি দিন থাকবে না, এটি তিনি বলেছেন। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, লাগাতার অবরোধের মধ্যে সারা দেশে চলছে 20 দলীয় জোটের 72 ঘণ্টা হরতাল। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সংলাপের টেবিল নয়, খালেদা জিয়ার স্থান কাশিমপুর কারাগার, দ্রুত নির্বাচন দিতে বিএনপি চেয়ারপারসনের সংলাপের দাবির প্রেক্ষিতে এটি বলেছেন তথ্যমন্ত্রী। অন্যদিকে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ওয়াদা অনুযায়ী গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন, চলমান পরিস্থিতি ও উত্তরণের করণীয় শীর্ষক আলোচনা সভায় এটি তিনি বলেছেন। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, লন্ডন থেকে প্রকাশিত হয়েছে অনলাইনে, এবং সেটি প্রকাশ করেছে বাংলাদেশের একটি জাতীয় দৈনিক জনকণ্ঠ। তাতে লেখা হয়েছে, হিসাব বহির্ভূতভাবে সন্দেহজনক অতিরিক্ত লেনদেনের কারণে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ব্যাংক হিসাব স্থগিত করেছে ব্রিটিশ সরকার। এছাড়া আগামী 1 এপ্রিল বাংলাদেশ অচল করার পরিকল্পনা নিয়ে লন্ডনে গোপন বৈঠকের খবর ফাঁস। ইকো থেকে প্রকাশিত অনলাইন সংবাদপত্র বিডি প্যানোরামা এসব সংবাদ প্রকাশ করেছে। দর্শকের ছিল আজকের প্রধান বিষয়। আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে একজন সাংবাদিক, একজন আইনজীবী উপস্থিত হয়েছেন। প্রথমেই ব্যারিস্টার রুমিন ফারহানা। আপনি তো জানেন, দেশের পরিস্থিতি 67 দিন গত হলো, বাংলাদেশে 20 দলীয় জোট অবরোধ এবং তার উপরে হরতাল চলছে, এবং জনজীবনের একটি অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে। এটা সবাই আমরা অস্বীকার করার কোনো পথ নেই। এর ভেতরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচন দেওয়ার জন্য। অন্যদিকে বাংলাদেশে বিশ্লেষকরা বলছে, বা তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি সন্ত্রাস নির্ভর কর্মসূচি চলছে, সুতরাং সন্ত্রাসকে নির্মূলই হচ্ছে প্রধান বিষয়। তারপরে অন্য নির্বাচন বা অন্য সংলাপ প্রসঙ্গ, বিষয়টি ব্যাখ্যা করুন। জি, আমি আপনার প্রশ্নে আসার আগে প্রথমেই আমি আজকে একটা বিষয়ের দিকে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই। গত 10 তারিখে আমাদের বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ সাহেবকে কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী, সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে নিয়ে যায়, এবং অদ্যাবধি তার কোনো খবর পাওয়া যায়নি। তার স্ত্রী জিডি করতে গিয়েছিলেন থানায়, থানা জিডি নেয়নি, এবং শেষ অবধি তাকে হাইকোর্টে দ্বারস্থ হতে হয়, এবং আজকে আপনারা জানেন যে সেই আগামী সোমবার দিন নির্ধারিত হয়েছে, অর্থাৎ আগামীকাল অ্যাকচুয়ালি। তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 5টি প্রতিবেদন দিয়েছে, আমি শুনলাম কোর্টে। তো দেখা যাক তারা কি বলে। তবে এখানে আমার একটা ছোট্ট বক্তব্য হলো যে, এটা দল মত নির্বিশেষে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা বিধানের দায়িত্ব কিন্তু রাষ্ট্রের উপর বর্তায়। সে জামাত হতে পারে, শিবির হতে পারে, সে বিএনপি করতে পারে, সে আওয়ামী লীগ করতে পারে, সেটা তার রাজনৈতিক পরিচয়, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় হলো সে বাংলাদেশের মানুষ, সে বাংলাদেশি। সুতরাং বাংলাদেশের প্রতিটা মানুষের নিরাপত্তা বিধানের দায়িত্ব বাংলাদেশ সরকারের, তার রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের। সুতরাং আমরা ধরিনি উনি কোথায় আছেন আমরা জানি না, এটা বলে আসলে বোধহয় দায় মুক্তি নেওয়ার এখানে কোনো সুযোগ নেই। আর আপনি যেটা বলছিলেন যে অবরোধ চলছে, আমরা সবাই জানি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রতিদিনই বাড়ছে, অঙ্কের হিসেবে দেখলে অনেক আসে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে দেশ একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এবং উনি আজকেও এটা বলেছেন। আর আমাদের মাননীয় অর্থমন্ত্রী সাহেবও দেখলাম সেদিন বলছেন যে এটা একটা জাতীয় সংকট। তো সংকট চলছে, এটা নিয়ে আসলে অস্বীকার করবার কিছু নেই। বিএনপি এটাকে বলছে এটা একটা রাজনৈতিক এবং সাংবিধানিক সংকট। আপনি ঠিক এক্সাক্ট কোট আনকোট যদি বিএনপি চেয়ারপারসনের বক্তব্য আপনি দেখেন, উনি বলেছেন এটা একটি রাজনৈতিক এবং সাংবিধানিক সংকট। অন্যদিকে সরকার বলতে চাচ্ছে না, এটা আইন শৃঙ্খলা জনিত সংকট। তাহলে একটি প্রশ্ন আপনাকে করতে চাই, একটি সম্পূরক প্রশ্ন, যে আসলে গণতান্ত্রিক আন্দোলনের বৈশিষ্ট্যগুলি কি হয়ে থাকে? হ্যাঁ,
তাহলে আমাকে আরো ডিপে এটা যেতে হবে। গণতান্ত্রিক আন্দোলনের বৈশিষ্ট্য আমরা দেখেছি শুরু থেকে, যদি আমরা দেখি সভা সমিতি, মিছিল হবে, মিটিং হবে, সমাবেশ করতে দিবে, কিন্তু আমরা যদি দেখি তাহলে আমাকে আরো পিছনে যান আপনি, যখন 5ই জানুয়ারি কেন এই সংকটটা হলো, কেন আসলো এই অবরোধ? 5ই জানুয়ারি যখন গণতন্ত্র হত্যা দিবস পালন করতে চাচ্ছিল বিএনপি সহ 20 দলীয় জোট, তখন দেখা গেল 3রা জানুয়ারি থেকে বিএনপি চেয়ারপারসনকে ওনার অফিসে অবরুদ্ধ করে দেওয়া হলো, এবং তারপরে নাটক আমরা সবাই জানি, ওনার অফিসে এমনকি ওনাকে তালাও দিয়ে দেওয়া হয়েছে, বালির ট্রাক, জল কামান এনে রাখা হয়েছে, এবং উনি যখন জাতির উদ্দেশ্যে 5 তারিখ ওনার গাড়ির উপরে দাঁড়িয়ে বক্তব্য রাখার চেষ্টা করছিলেন, তখন ঘৃণ্যতম একটি অপরাধ আমি বলবো, ওনার গায়ে পেপার স্প্রে নিক্ষেপ করা হয়েছে, যেটার উপরে হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে, যেটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটার জন্য দেওয়া না হয়। পরের দিন আমার পত্রিকায় দেখেছি যে ওনার এতে বমি হয়েছে, চোখে জ্বালা হয়েছে, উনি অসুস্থ হয়ে গেছেন, সোজা কথা। তো এগুলো কোনোটাই কিন্তু আসলে গণতান্ত্রিক আচরণ নয়। এবং বিএনপির যে কার্যালয়টি আছে পল্টনে, গণতান্ত্রিক আচরণ যেহেতু সরকার করেনি, সুতরাং যেটি করছে সেটা গণতান্ত্রিক নয়, এটি বলতে চাচ্ছেন? এটি আমি বলতে চাচ্ছি না, কারণ এখন যেটা চলছে সেটা হরতাল এবং অবরোধ, দুটোই গণতান্ত্রিক, দুটোই গণতান্ত্রিক। হরতাল এবং অবরোধ দুটোই গণতান্ত্রিক, কিন্তু যে কর্মসূচির ভিতর দিয়ে এর জবাব কি পেট্রোল বোমা কিংবা এখন তাহলে এখন পেট্রোল বোমা কারা মারছে দেখতে হবে, কারণ বিএনপি বলছে এটা আওয়ামী লীগের কাজ, আওয়ামী লীগ বলছে এটা বিএনপির কাজ। এবং আপনারা যদি আমি তারিখ সহ বলে দিতে পারি, আপনারা কিছু জাতীয় দৈনিকে বিভিন্ন সময় এসছে যে যুবদল এবং ছাত্র দলের ছেলেরা এর সাথে জড়িত, কি কি পেপারে এসছে আমি তাও বলছি, যুগান্তরে এসছে, মানব জমিনে এসছে, নিউ এজে এসছে, বাংলাদেশ প্রতিদিনে এসছে, প্রথম আলোতেও এসছে। তো এইসব লিডিং নিউজ পেপারে যখন আসে, তখন আমার মতো আসলে আম জনতা তো ওটার উপরেই আমরা নির্ভর করি। এখানে সাবার ভাই আছেন, বাংলাদেশ প্রতিদিনে আছেন, আমার সিনিয়র সাংবাদিক উনি, তো ওনারা যা লেখেন আমরা কমন পিপল সেটাই ধরি। হ্যাঁ, তো তাদের এবং তারা যখন ধরা হচ্ছে, আপনি বলতে চাইছেন যুবলীগ এবং ছাত্রলীগ, আপনি বলেছেন কিন্তু যুবদল ভুল বলেছি আমি, সরি, আমি যুবলীগ ছাত্রলীগ সম্ভবত 70টি বেরিয়ে আসছে মনে হয়। তো যাই হোক, তো এখন যুবলীগ এবং ছাত্রলীগ যখন ধরা পড়ছে, তখন আবার দেখা যাচ্ছে যে উপরের মহল থেকে, কারণ আপনার পত্রিকাতেও কিন্তু এসছে, শাওন ভাই আপনার পত্রিকাতেও এসছে, তো আপনার পত্রিকায় আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটি নিউজ ছাপা হয়েছিল বাংলাদেশ প্রতিদিনে যে একজন জামাতের কর্মী বা শিবিরের কর্মী ধরা পড়েছে এবং গ্রামের কিছু আওয়ামী লীগের নেতা তার সুপারিশ করেছে। এর অর্থ কি মনে করেন যে সম্পৃক্ত আওয়ামী লীগ? বা আমার কাছে ফিরে যাই, এটি ওই আওয়ামী লীগ নেতার অনৈতিকতা। হ্যাঁ, নিউজটি সত্য যে এরকম একটি সুপারিশ থানায় গিয়েছে এবং তাকে মুক্তি দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে আওয়ামী লীগের প্যাডে, এবং তিনি এতই তৃণমূল পর্যায়ের একজন নেতা যে কর্মীটি কার ছিল? জামাত শিবিরের কর্মীটি, কর্মী পত্রিকার ভাষ্য অনুযায়ী জামাত শিবিরের। কাজেই কর্মী জামাত শিবিরের যদি হয়ে থাকে সেটি চরম অন্যায়, আর ছাত্রলীগেরও যদি হয়ে থাকে সেটিও অন্যায়। কারণ তিনি সুপারিশ করেছেন যে সন্ত্রাসী হিসেবে বোমা বানাতে গিয়ে, পেট্রোল বোমা বানাতে গিয়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং সন্দেহে অভিযুক্ত হয়েছেন। কাজেই আওয়ামী লীগের মতো বিশাল গণতান্ত্রিক দলে, ঐতিহ্যবাহী গণতান্ত্রিক দলে এ ধরনের কোনো ছেলের অনুপ্রবেশ যদি ঘটে, তাৎক্ষণিক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়াই দরকার। তাকে সুপারিশ করে মুক্তি দেওয়ার, তাও আবার একজন নেতা, দলীয় নেতা, এটি অনাকাঙ্ক্ষিত। আর উনি যদি জামাত শিবিরের ক্ষেত্রে করে থাকেন, পত্রিকার ভাষায় আসছে জামাত শিবিরের কর্মীর পক্ষে সুপারিশ করেছেন, তাহলে তো বুঝতে হবে যে উনি আওয়ামী লীগের দলীয় পদে ঠিকই আছেন, কিন্তু আদর্শিক জায়গায় হয়তো, এটা আমার আশঙ্কা, যে উনি ভিন্ন তরিকার লোক। আপনাকে ফিরে আসবে। আমি এই সংক্রান্ত একটা প্রশ্ন করতে চাই যে একটি হিউম্যান রাইটস অর্গানাইজেশন যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে এবং বিভিন্ন পত্রিকার ভাষ্য অনুযায়ী যে 5ই জানুয়ারি থেকে 14 মার্চ 2015 পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন সিটিতে পর্যন্ত অ্যারেস্ট হয়েছে 2 জনের স্পট থেকে অ্যারেস্ট করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে, আপনারা ভালো বুঝবেন যেহেতু আপনি আইনজীবী। এর ভেতরে স্পট থেকে করা হয়েছে, আমি আবারও বলছি, 200। এর ভিতরে জামাতের আছে 56 জন এবং বিএনপি রয়েছে 137 জন এবং অন্যান্য রয়েছে 7 জন। এখানে কোনো আপনার কাছে পরিসংখ্যান আছে কিনা যে অন্য কেউ এই ঢাকা সিটিটার কোনো পরিসংখ্যান আছে? এখন আমার ওরকম সংখ্যা হিসেবে এটা তো তারা রিসার্চ করে বের করেছে নিশ্চয়ই। আমার কথা হলো, হ্যাঁ, আমার কথা হলো যখন আপনি, আমি যতদূর জানি এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফ অনুযায়ী তারা তাদের তো দেয়া না, আমার এটা অন্য তথ্য পত্রপত্রিকার ভিত্তিতে একটা অর্গানাইজেশন করেছে। জি, আপনি বলুন কোন অর্গানাইজেশন তাহলে এটা? কারণ উনি যেহেতু বলছিলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ব্যক্তিগতভাবে একটা অর্গানাইজেশন নাম আমি বলতে চাচ্ছি না, একটা মানে পত্রিকায়
যে ফাইন্ডিংস এটা তো ওপেন না, এটা তারা করছে, মানে অন দ্য ওয়ে তারা করছে, একটা বাইরের জন্য করছে তারা পত্রিকার না। ভিত্তিতে। আসলে দেখেন, তাহলে যদি অর্গানাইজেশনের কথা ওঠে, তাহলে হেফাজতের সময় কিন্তু অধিকার নামক একটা অর্গানাইজেশন বলেছিল 61 জনকে ওখানে গুলি করে মেরে ফেলা হয়েছে। তো এই সংখ্যা যেহেতু আমি নামও পাচ্ছি না, সুতরাং এটার উপরে আসলে আমার কোনো কমেন্ট হতে পারে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি একটা কথা বলি, বিএনপি বলেন আর আওয়ামী লীগ বলেন, দুটোই কিন্তু রাজনৈতিক দল এবং ঐতিহ্যবাহী গণতান্ত্রিক রাজনৈতিক দল। এরা কিন্তু স্বৈরাচারী এরশাদ না, এটা আমাদের বুঝতে হবে। তো আপনি যখন একটা গণতান্ত্রিক দলের গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেবেন, এটা অনেকটা নদী বা ফোয়ারার উৎস মুখে বাধা দেওয়ার মতো, তখন পানি ছিটকে বেরোবে। এবং যখন এরকম একটা অবস্থা তৈরি হবে, তখন দেখা যায় আমরা লতে বলি ভেস্টেড কোয়ার্টার, হ্যাঁ, মানে স্বার্থান্বেষী মহল সবসময় ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করবে। দেখা যাবে আপনার সাথে আমার জমি নিয়ে বিরোধ, দিলাম আমি আপনার বাড়িতে বোমার একটা ইয়ে করে। মানে কে যে কোন উদ্দেশ্যে আসলে কাকে ফাঁসানোর জন্য করবে, এটা কিন্তু বলা যায় না। এবং সুতরাং আমাকে আগে প্রথম তাহলে যেটা করতে হবে, এটা যেটা রাজনৈতিক এবং সাংবিধানিক সমস্যা বা সংকট, যেটাই আপনি বলেন, সেটা মেনেই আমাকে রাজনৈতিক ভাবেই এটা কিন্তু মোকাবেলা করতে হবে। আপনার কাছে ফিরে আসবো জনাব শাবান মাহমুদ। উনি বলছেন, যেহেতু বেগম খালেদা জিয়া বলেছেন যেটি রাজনৈতিক এবং সাংবিধানিক সংকট বলেছেন, এবং উনি এটাকে ওন করছেন, বলছেন যে এটি সংকট। আপনি কি মনে করেন যে এটি কি রাজনৈতিক এবং সাংবিধানিক সংকট? দেশে যে অবস্থা চলছে, যেহেতু এর সঙ্গে বিভিন্ন গণমাধ্যমে আসছে বা অনেকে আপনাদের মতো বিশ্লেষকরা বলছে যে গণতান্ত্রিক আন্দোলনে জনগণের সম্পৃক্ততা থাকে, বিপুল জনগণের, যদিও শাসক দলের কোনো কিছুকেই পরোয়া না করে জনগণ রাস্তায় নেবে এবং গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত হয়। আপনি এই আন্দোলনটিকে আপনি কি বলেন, সাংবিধানিক না রাজনীতিক? প্রথমেই আমি আপনার প্রশ্নের জবাব দেব। প্রথমেই আমি একটি মানে খুব শোকের সংবাদ দিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই, যে আমাদের সাংবাদিক সমাজের একজন সিনিয়র সাংবাদিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব সাইফুল ইসলাম তালুকদার সাহেব গতকাল রাতে মারা গিয়েছেন। আমরা জাতীয় প্রেস ক্লাব অন্যান্য সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। এবং আমি যেহেতু ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, উনি আমার সংগঠনের সদস্য ছিলেন, খুবই মর্মাহত আমি। তা আপনি যে প্রশ্নটি করেছেন যে এটি রাজনৈতিক বা সাংবিধানিক সংকট কিনা, এবং বেগম খালেদা জিয়াও এটি দাবি করেছেন, এবং ব্যারিস্টার ফারহানা তিনিও ওন করেন। তিনি তো ওন করবেন, বিকজ তিনি তো ওই দলেরও একজন নেত্রী, তাকে ওন করতেই হবে যদি উনি শৃঙ্খলা মানেন এবং উনি দলীয় পরিচয় বা তার অস্তিত্ব টিকিয়ে রাখতে চান। কিন্তু সাংবাদিক হিসেবে আমার একটু সুযোগ আছে আমার অবজারভেশন থেকে এবং সার্বিক পরিস্থিতির আলোকে বিশ্লেষণ করার। তো এ ব্যাপারে আমি কি জবাব দিব বা আমার অবজারভেশন কি, তার আগে আমি একটু আপনাকে ক্লিয়ার করতে চাই যে গতকাল এবং গত পরশু বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের পরপরই, তার এই বক্তব্যের পরে আওয়ামী লীগ প্রথম তাৎক্ষণিকভাবে একটি সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে। তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, তাকে আমি এই প্রশ্নটি করেছিলাম যে বেগম খালেদা জিয়া বলেছেন এটি সাংবিধানিক এবং রাজনৈতিক সংকট, আপনি কি মনে করেন? উনি সরাসরি জবাব দিয়েছেন এবং প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন যে এটি সাংবিধানিক বা রাজনৈতিক সংকট নয়, এটি বিএনপি জামাত সৃষ্ট সংকট। তারা গত 70 দিন হরতাল অবরোধের নামে সারা দেশে যে সহিংস আন্দোলন করছে, সেই আন্দোলনের একটি ভয়াবহ রূপ নিয়েছে সারা দেশে, এবং অবশ্যই এই রূপটি নেতিবাচক রূপ। সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং সাংগঠনিকভাবে সেই সহিংস আন্দোলন মোকাবেলায় সমন্বিত প্রচেষ্টা চালানো হচ্ছে। তারপরেও নিরীহ 150 জন লোক মারা গেছেন, অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে, শিক্ষা জীবন বিপর্যস্ত হচ্ছে, অর্থনীতির চাকা ভিন্ন দিকে ঘুরছে, এবং বাংলাদেশের উন্নয়নের যে সম্ভাবনা সেটি প্রশ্নবিদ্ধ হচ্ছে, এবং বাংলাদেশের মানে সাধারণ মানুষের যে নিরাপত্তার বিষয়টি ছিল সেই নিরাপত্তাও আজ প্রশ্নের মুখোমুখি। এর সবই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে পরিচালিত হচ্ছে। এই সংকটটি তার সৃষ্ট, তার আন্দোলন সংগ্রাম এবং তার ঘোষণায় পরিচালিত এই ধারাবাহিক আন্দোলনের ভয়াবহ রূপ। পরের দিনই গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলের পক্ষ থেকে একই জায়গায় প্রেস ব্রিফিং করেছেন। সেখানে আমি প্রশ্ন করেছিলাম, আমি দুটো অনুষ্ঠানই কাভার করেছি সাংবাদিক হিসেবে, যে মাননীয় সাধারণ সম্পাদক, আপনি বলছেন আপনার নেত্রী অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী গণতন্ত্র রক্ষায়, সংবিধান রক্ষায় ভূমিকা রাখছেন, জনগণের নিরাপত্তা রক্ষায় প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছেন,
পাশাপাশি আপনি আপনার লিখিত বক্তব্যে অভিযোগ করেছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি আন্দোলন সংগ্রামের নামে দেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে, জনগণকে নিরাপত্তাহীন করছে এবং সারা দেশে তারা অগ্নিসংযোগ সহ পেট্রোল বোমার ভেতর দিয়ে বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করার চক্রান্ত করছে। কিন্তু বাংলাদেশের এক শ্রেণীর নাগরিক, সুশীল নাগরিক, সুশীল সমাজ, তারা দুই নেত্রীকে একই পাল্লায় এবং দুই রাজনৈতিক দলকে একই পাল্লায় মাপার বা একই জায়গা থেকে বিশ্লেষণের চেষ্টা করছেন। ওইসব সুশীল সম্পর্কে আপনার অভিমত কি? তখন সৈয়দ আশরাফ সাহেব যেটি বলেছেন আমি সেটি বলেই আমি আপনার এই প্রশ্নের উত্তর দেব। আরেকটি প্রশ্ন আমাকে করি যে এটি গণতান্ত্রিক সমাজ কিংবা রাষ্ট্রে এক দলে কি হয়? নেভার। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে, এমনকি বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার, এই সরকারও যদি রাজনৈতিকভাবে সামনের দিকে এগুতে চায় তাহলে একটি কার্যকর বিরোধী দল প্রত্যাশিত। এই নির্বাচিত সরকারকে যদি জনগণের কাছে তার ইমেজ ধরে রাখার জন্য সরকার চেষ্টা করে, সেই চেষ্টায় সহায়তা করতে পারে একটি গণতান্ত্রিক বিরোধী দল, যেটি বাংলাদেশে থাকা উচিত ছিল। কিন্তু বিএনপিকে আমি মনে করি যে বাংলাদেশের বিএনপির রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় যে এই জায়গায় আমি ব্যারিস্টার ফারহানার সঙ্গে একমত যে এটি অন্ততপক্ষে স্বৈরাচার কিংবা জামাতে ইসলামের যে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, এই জায়গার সাথে এইটার একটু পার্থক্য আছে। কেন আছে? এই দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাহেব তিনি মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিলেন। তিনি বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা হিসেবে জাতির কাছে অবশ্যই সেলুট পাওয়ার যোগ্য। কিন্তু পরবর্তীতে ক্ষমতার লোভে অথবা ক্ষমতাকে টিকিয়ে রাখার স্বার্থে মরহুম জিয়াউর রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্রের নামে তার ওই শ্রদ্ধা জাতির কাছ থেকে নিজেই হারিয়ে ফেলেছেন। তিনি যখন জামাতে ইসলামকে রাজনৈতিক করার সুযোগ দিয়েছেন, তিনি যখন বঙ্গবন্ধুর চিহ্নিত এবং আত্মস্বীকৃত খুনিদের তার দলে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন এবং তিনি যখন চিহ্নিত রাজাকার হিসেবে সুপ্রতিষ্ঠিত সুপরিচিত জাতির কাছে শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, তিনি যখন রাজাকার আব্দুল আলিমকে জাতীয় সংসদে টেনে এনেছিলেন এবং পরবর্তীতে তার পত্নী বেগম খালেদা জিয়াও 1996 সালের 15 ফেব্রুয়ারি একটি প্রহসনের নির্বাচনে একই কায়দায় বঙ্গবন্ধুর খুনি এবং জামাত শিবিরকে পুনর্বাসনের চেষ্টা করেছিলেন, এমনকি ফ্রিডম পার্টিকে পর্যন্ত সংসদে এনেছিলেন, তাদেরকে বিরোধী দলে আসনে বসানোর চেষ্টা করেছিলেন। ওটি অবশ্যই নিন্দনীয়। এখন যেরকম বিএনপির পক্ষ থেকে বলা হয় যে একটি অনুগত বিরোধী দল করা হয়েছে জাতীয় পার্টিকে, যদি ওইটার সাথে এই বিরোধী দলের আমরা একটি কম্পারিজন করতে যাই বা একটা কম্পেয়ার করি সিনারিওটা, তাহলে অবশ্যই মানে সচেতন নাগরিকই বলবে যে এই তথাকথিত বিরোধী দলকে নিয়ে যে সমালোচনার সুযোগ রয়েছে তার থেকে অনেক গুণে বেশি সমালোচনার সুযোগ করে দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। এখন আপনি যে প্রশ্নটি করেছেন, আমি মনে করি এই দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে একটি রাজনৈতিক সমঝোতা খুবই জরুরি। কারণ বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সাস্টেনেবল করার জন্য বিএনপির মতো একটি রাজনৈতিক দলকে রাজনৈতিক কর্মসূচি দেওয়ার স্পেস করে দেওয়া উচিত এবং সেটি মানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে গণতন্ত্রের মানসকন্যা আখ্যা দেওয়া হয়েছে, সেই গণতন্ত্রের মানসকন্যার কাছ থেকে আরও বেশি প্রত্যাশা আমরা করি। এবং আমি মনে করি যে বেগম খালেদা জিয়াকে যে অবরুদ্ধ অবস্থায় রাখা হয়েছে, সরকারি দলের পক্ষ থেকে যত আইনি ব্যাখ্যা, যৌক্তিক ব্যাখ্যা এবং তর্ক বিতর্কের ভেতর দিয়ে আওয়ামী লীগকে যত উপরে রাখার চেষ্টা করাই হোক, আমি মনে করি এর মধ্যে কিছুটা হলেও একটি রাজনৈতিক কৌশল নেওয়া হয়েছে। আমার মনে হয় একটি বিশাল উদারতার ভেতর দিয়ে, মহানুভবতার ভেতর দিয়ে অন্ততপক্ষে আমি জামাতের বিষয়ে কোনো দায় দায়িত্ব নিতে চাই না, কারণ জামাতের সম্পর্কে পুরো জাতি জানে এই রাজনৈতিক দলটির চরিত্র। কিন্তু বিএনপির মধ্যে একটি গণতান্ত্রিক চরিত্র, মুক্তিযুদ্ধের পক্ষের লোক এখনো এই রাজনৈতিক দলটির মধ্যে সমন্বয় রয়েছে এবং বিএনপিকে রাজনৈতিক কর্মসূচি দেওয়ার স্পেস দিলে আমার মনে হয় বিএনপি এই আন্ডারগ্রাউন্ড অবস্থা থেকে রাজনৈতিক কর্মসূচিতে ফিরে আসার সুযোগ দিবে এবং সেই ক্ষেত্রে ক্ষমতাসীন আওয়ামী লীগই পুরো জাতির কাছে, বিশ্ববাসীর কাছে প্রমাণ করতে পারবে যে তারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকারকে পরিচালনা করে। আবার ফিরে আসবো শাবান মাহমুদ। দর্শক, আমরা একটি বিরতিতে যাব, বিরতির পর আবার ওই আলোচনায় সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন 50 মিনিটস। দর্শক, আবারও স্বাগত 50 মিনিটসে। আলোচনা রয়েছেন শাবান মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, এবং রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা,
রাজনীতি বিশ্লেষক ও সুপ্রিম কোর্টের আইনজীবী। ফারহানা, শাবান মাহমুদ বেশ কয়েকটি প্রসঙ্গ উত্থাপন করলেন যে বাংলাদেশের জি জি আপনি বলুন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা একটা কথা বারবার এসে দুই দলকে এক পাল্লায় মাপার বিষয়টা, তো এই বিষয়ে আমি বলতে চাই আসলে দুই দলকে এক পাল্লায় মাপা তো কোনোভাবেই যাবে না, কারণ একটা হচ্ছে স্বৈরাচারী ধরনের দল, আরেকটা হচ্ছে গণতান্ত্রিক দল। কেন আমি বলছি, আমি আমার ব্যাখ্যা আমি দিচ্ছি। আপনি যদি ৭২ থেকে ৭৫ দেখেন, আপনি দেখবেন আওয়ামী লীগ বাকশাল করলো, 4টা পত্রিকাকে শুধু লাইসেন্স দিল এবং পুরো কাঠামোটাকে এক দল কেন্দ্রিক করে ফেললো। তারপরে আসেন ৮২-তে আওয়ামী লীগ থেকে বলা হলো, যখন এরশাদ ক্ষমতায় আসলো, স্বৈরাচারী এরশাদ, তখন বলা হলো যে অখুশি নই। তারপরে যখন ৮৬ হলো, এরশাদের সঙ্গে নির্বাচনে গিয়ে এরশাদকে এক ধরনের বৈধতা দেয়া হলো। তো এবং যখন ২০০৭ আসলো, তখন বলা হলো এটা নাকি আওয়ামী লীগেরই আন্দোলনের ফসল এবং মঈনুদ্দিন ফখরুদ্দিন যা করবে সেটাকে বৈধতা দেওয়া হবে। অন দি আদার হ্যান্ড, আপনি যদি বিএনপিকে দেখেন, বিএনপির যে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষক এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, তার হাতে প্রতিষ্ঠিত দল এবং তিনি প্রথম বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয় তাকে। আর জামাতের প্রসঙ্গে কিছু কথা এসছে, যেখানে না বলি না, জামাতের রেজিস্ট্রেশন কিন্তু হয়েছে ৮৬ সালে এরশাদের সময়, জামাতের রেজিস্ট্রেশন বিএনপি দেয়নি। আর গোলাম আজমের নাগরিকত্ব ধর্মভিত্তিক রাজনীতি করার অনুমতি দেওয়া হলো 76 এ, সেটা কি? কিন্তু জামাতের রেজিস্ট্রেশন, আপনি যদি জামাত বলেন, এখন ধর্মভিত্তিক রাজনৈতিক দল বিলাতেও আছে, ধর্মভিত্তিক রাজনৈতিক দল আমি একটু বলি, ধর্মভিত্তিক রাজনৈতিক দল আপনি বিলেতে পাবেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দল আপনি ইন্ডিয়াতে পাবেন। এখন বিজেপি সেটা কি ধর্মভিত্তিক নয়? তো সুতরাং এটা বিশ্বের বহু দেশেই আছে, সেটাতে কোনো অসুবিধা নাই, সেটাতে কোনো অসুবিধা নাই। আচ্ছা, আরেকটা কথা হলো গোলাম আজম। গোলাম আজমের নাগরিকত্ব কিন্তু কোর্টের মাধ্যমে এসছে। এই কথাটা কেন জানি আজকাল আমি জানি না, এটা খুব চাপিয়ে দেওয়া হয়, গোলাম আজমকে ধরে নেওয়া হয় বিএনপির। না, সরি, বিএনপির আমলে গোলাম আজম তার মাকে দেখতে 1979 সালে মা অসুস্থ ছিলেন ওনার, উনি তখন পাকিস্তানে, উনি এখানে আসার পারমিশন চান, তখন মানবিক কারণে ওনার ট্যুরিস্ট ভিসা দেওয়া হয়। সেই ট্যুরিস্ট ভিসা দিয়ে উনি মাকে দেখেন এবং ফিরে যান, আবার আসেন, উনি নাগরিকত্বের অ্যাপ্লিকেশন দেন। বেগম জিয়ার সরকার 1991 সালে 2বার সেই অ্যাপ্লিকেশন রিজেক্ট করে এবং তখন উনি ওভারস্টে করেন এবং ইলিগাল ইমিগ্রেন্ট হয়ে যান ওভারস্টে করবার কারণে। তখন উনি হাইকোর্টে একটি রিট করেন এবং হাইকোর্ট তাকে কিন্তু নাগরিকত্ব দেয়। এবং আমি যদি খুব ভুল না করি, আমি বিনয়ের সাথে বলছি, আপনারা দুজনে অনেক সিনিয়র সাংবাদিক, আমার অনেক সিনিয়র সব অর্থে, আমি বিনয়ের সাথে একটু মনে করিয়ে দিতে চাই, 91 সালে আমাদের যে প্রেসিডেন্ট প্রার্থী ছিল আওয়ামী লীগের, তিনি গোলাম আজমের পা ছুঁয়ে সালাম করে দোয়া নিয়ে কিন্তু প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিলেন। তো এখন এই কথাগুলো আসলে অতীত ঘাটলে এত কথা বেরিয়ে আসবে, ওনারাও বলতে পারবেন, আওয়ামী লীগও বলতে পারবেন, বিএনপিও বলতে পারবেন, অতীতটা কোনো সমাধান না। অতীতে ভুরি ভুরি ভুল থাকতে পারে, কিন্তু সেটা তো কোনো সমাধান হতে পারে না। আমাদের এখন দেশে যে পরিস্থিতি চলছে, বর্তমানে যে সংকট চলছে, যেটাকে জাতীয় সংকট বলা হচ্ছে, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে জাতীয় সংকট, সেটা নিরসনে আমরা কি করতে পারি, আমার মনে হয় আমাদের আসলে সেদিকে নজর দেওয়া উচিত। এবং আপনারা যদি দেখেন, শুধু বিএনপি চেয়ারপারসন বলেন, আপনারা যদি আন্তর্জাতিক মহলও দেখেন, বিদেশিদের দেখেন, কূটনীতিকদের দেখেন, প্রত্যেকে উদ্বিগ্ন। জাতিসংঘ, ইউরোপ, আমেরিকা, তারপরে ইউকে, অস্ট্রেলিয়া, জার্মানি, 16টা দেশ, জাপান, প্রত্যেকে তারা উদ্বিগ্ন এবং প্রত্যেকে বলছে সংলাপে বসো। আজকে যদি মানব জমিন আপনি দেখেন, বিশিষ্ট নাগরিকরা সবাই কিন্তু বলছে সংলাপ ছাড়া কোনো সমাধান নেই। একটা প্রশ্ন যে এই বিদেশিদের অংশগ্রহণ নিয়ে, যে আমরা একটা স্বাধীন দেশ অথচ বিদেশিদের প্রতি এত নির্ভরতা আমাদের কেন, যেখানে জনগণকে সম্পৃক্ত করলে জিনিসটা হতে পারত? আনফরচুনেটলি বলেন, বিদেশিরা আমাদের রাজনীতিতে সব সময় ছিল। 71 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে, সেখানেও ইন্ডিয়া কিন্তু আমাদেরকে ডিরেক্টলি সাহায্য করেছে। আর এটা কি এক স্বাধীন দেশে? ইভেন 111 এর সময় টুইসডে গ্রুপ বলতে একটা গ্রুপ ছিল, আপনারা আমার চেয়ে অনেক ভালো জানবেন, 111 এর সময় আপনারা সাংবাদিক ছিলেন, টুইসডে গ্রুপ, সেখানেও কিন্তু বিদেশিদের সাথে হরদম রাজনীতিবিদদের বৈঠক করতে হয়েছে দেশের পরিস্থিতি নিয়ে। আসলে বাংলাদেশের রাজনীতিটা এমন একটা জায়গায় গেছে যে এখানে বিদেশিদের প্রভাব সবসময় ছিল, আছে, এবং আমি জানি না ভবিষ্যতে হয়তো বা থাকবে। এখনো আমি যা দেখতে পাচ্ছি তাতে আমার মনে হচ্ছে আমাদের রাজনীতিবিদদেরকে সেটা বন্ধ করতে পারে না দেশের কথা চিন্তা করে। দেশে তাহলে আসেন, তাহলে আমাদের প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে আগে একটা ঐক্যমতে আসতে হবে। ঐক্যমত বলতে কি, কিভাবে আমরা ঐক্যমতে পৌঁছাতে পারি? সমঝোতার মাধ্যমে, সংলাপের মাধ্যমে। আপনি একটা কথা বলবেন, তার সব যে আমি মানবো তা তো না, আর আমি একটা কথা বলবো তার সব আপনি মানবেন তাও না। শাবান ভাই হয়তো আরেকটি দুটো পয়েন্ট নতুন যোগ করবেন। আমরা কি বলি, যত পথ তত মত, তত রকম ভাবে আমরা সংকট থেকে বের হতে পারি। যত আমরা মানুষের ওপিনিয়ন নেব, বসবো, সমঝোতায় আসবো, এভাবেই তো সংকট থেকে উত্তরণ
ঘটানো সম্ভব। যদি সেটা না হয় তাহলে বিদেশি শক্তির দ্বারস্থ হওয়া ছাড়া তো আর আমাদের আর কোনো উপায় থাকে না। শাবান মাহমুদ, ফারজানা বেশ কয়েকটি প্রসঙ্গের অবতারণা করলেন, বিশেষ করে যে গোলাম আজম প্রসঙ্গ। আপনি জানেন যে 79 সালে গোলাম আজম বাংলাদেশে এসছে, টুরিস্ট ভিসা নিয়ে এসছে, বলতে চাইলেন যে মাকে দেখার জন্য মানবিক দিক। এবং আপনি জানেন যে গোলাম আজম যেটা 71 ঘটনাটা ঘটেছিল, এবং গোলাম আজম পুরোধা একটা নেতৃত্ব ছিল, এবং পরবর্তী 60টি বছর গোলাম আজম মধ্যপ্রাচ্য সহ সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলাদেশের স্বীকৃতি না দেওয়ার জন্য সে লবিং করেছে। এই প্রেক্ষাপটে তার মানবিক অধিকার কতটুকু থাকতে পারে 79 সালে যিনি আসলেন? গোলাম আজম যে অপরাধটি করেছিলেন সে অপরাধ তো ক্ষমার অযোগ্য, এবং গোলাম আজম কে মানে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে যদি জিয়াউর রহমান সাহেবের ভূমিকা নাও থাকে, গোলাম আজম আমরা ঐতিহাসিকভাবে সত্য যে জিয়াউর রহমান সাহেবের সরকারের আমলেই এই পদটি তৈরি হয়েছিল এবং উনি সাহস পেয়েছিলেন। নিশ্চয়ই উনি আস্থার জায়গা তৈরি করেছিলেন, সেই আমরা যুক্তির খাতিরে বলতে পারি। তারপরে আমি সেই অত দূরের অতীতে না গিয়ে সাম্প্রতিক অতীতেও যদি যাই, 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পরে বাংলাদেশের 2জন যুদ্ধ অপরাধীকে, যাদের বিচার সম্পন্ন হয়েছে অলরেডি, তাদেরকে মন্ত্রীর ক্যাবিনেটে ঠাঁই দিয়ে স্বাধীনতার পতাকা তাদের গাড়িতে তুলে দিয়েছিলেন কিন্তু বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান সাহেবের স্ত্রী। এটি তো আর নিশ্চয়ই আপনি এই, কিন্তু উনি তো বললেন যে না, আমি বুঝতে চাচ্ছি উনি তো বলতে চাইলেন যে 91 সালে যখন প্রেসিডেন্ট পদপ্রার্থী বদরুল হায়দার চৌধুরী সাহেব কি আওয়ামী লীগের প্রার্থী ছিল কিনা এটা ব্যাখ্যা করুন। আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছিলেন না, কিন্তু আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী, এটা অস্বীকার করার উপায় নেই। আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী, আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছিলেন না। হাওয়ার মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব এবং মুজাহিদি সাহেব 2 যুদ্ধ অপরাধীকে মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছিলেন যে বেগম খালেদা জিয়া। তিনি যখন আবার ব্যারিস্টার ফারহানা যখন সার্টিফিকেট দেন যে তিনি গণতান্ত্রিক দলের গণতন্ত্রের পূজারী একজন নেত্রী, আর প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগকে যখন উনি প্রমাণ করতে চান যে স্বৈরাচার একটি দল, তখন আমি সাংবাদিক হিসেবে, দেশের সচেতন নাগরিক হিসেবে আমি এটার কাউন্টার দেয়া না, আমি শুধু ঐতিহাসিকগতভাবে কিছু ইতিহাস পর্যালোচনা করে বলতে চাই যে কিভাবে এটি সম্ভব হলো। পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম আন্দোলনের ভেতর দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে একটি দেশ স্বাধীন দেওয়ার অর্থই কি স্বৈরাচার? পরবর্তীতে নির্বাচনের ভেতর দিয়ে এদেশের সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার পরিচালনার অর্থই কি স্বৈরাচার? পরবর্তীতে 2 সেনা শাসক জিয়াউর রহমান সাহেব এবং এরশাদ সরকারের বিরুদ্ধে রাজপথে দীর্ঘ সংগ্রাম আন্দোলন পরিচালনার ভেতর দিয়ে শেখ হাসিনা, এমনকি ওনার নেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও তখন একটি মোর্চার নেতৃত্ব দিয়েছিলেন। তারা 3 জোট এক হয়ে স্বৈরাচার হটানোর ভেতর দিয়ে বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মডেলে অধীনে একটি নির্বাচনের ভেতর দিয়ে আমাদের জনগণের ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠার নাম কি স্বৈরাচার? পরবর্তীতে 1996 সালের 15 ফেব্রুয়ারি প্রহসনমূলক একটি নির্বাচন, সেটিকে জাতিগতভাবে আন্দোলনের ভিতরে গণতান্ত্রিক আন্দোলন, শক্তিশালী যে আন্দোলনে লাখ লাখ মানুষের সম্পৃক্ততা ছিল, যে আন্দোলনের তোপে তৎকালীন এই প্রহসন নির্বাচনের ভিতর দিয়ে যারা সরকার গঠন করেছিল তাদের সেই সরকার পতন ঘটেছিল মাত্র 1.5 মাসের ব্যবধানে। সেই তৎকালীন প্রহসনমূলক নির্বাচনের নির্বাচিত সরকার হটিয়ে বাংলাদেশের মানুষের ভোট ভাতের অধিকার পুনরায় প্রতিষ্ঠা করার অর্থ মানে কি স্বৈরাচার দল? 2001 সালে শেখ হাসিনা নিশ্চিত হয়েছিলেন যখন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত হলো, তারা প্রথম দিনেই এসে প্রশাসন নড়বড়ে করে দিল, বেশ কয়েকজন সচিবকে পরিবর্তন করলো এবং তাদের টোটাল কর্মকাণ্ডে প্রমাণিত হচ্ছিল যে এই সরকার নিরপেক্ষ নয়, এই সরকার একটি বিশেষ রাজনৈতিক দলকে ফেভার করার জন্য এই সরকার পরিচালিত হচ্ছে। আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোরও রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে সেদিন পরাজিত হতে পারেন জেনেও, এই আশঙ্কা নিয়েও শেখ হাসিনা নির্বাচন করে জনগণের ভোট ভাতের অধিকার সুরক্ষার দায়িত্ব নিয়েছিলেন। এটি কি স্বৈরাচারের প্রমাণ? আমি ব্যারিস্টার ফারহানার কাছে জানতে চাই, কোন ক্রাইটেরিয়াতে আওয়ামী লীগকে তিনি স্বৈরাচার হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছেন, আর কোন ক্রাইটেরিয়াতে গত 70 দিনের সহিংস আন্দোলন পরিচালনার পরেও 150 জন নিরীহ লোক মানুষ হত্যার পরেও
বাংলাদেশকে একটি স্বাধীন দেশ, একটি উন্নয়নমুখী দেশ, একটি 16 কোটি মানুষের একটি স্বপ্নের দেশ, সেই দেশ বিরোধী অবস্থানে গত 70 দিনের আন্দোলন, অবরোধ এবং হরতালের নামে সারা দেশে যে তাণ্ডব চালানো হচ্ছে, এবং এটি নেতৃত্ব দিচ্ছেন, অস্বীকার করার উপায় নেই যে বিএনপি চেয়ারপারসন এবং সঙ্গে রয়েছে জামাত। তারপরেও এই 70 দিনের আন্দোলনকে উনি গণতান্ত্রিক আন্দোলন ব্যাখ্যা দিয়ে তার ওই দলটিকে গণতান্ত্রিক দল প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। আর এতগুলো গ্লোরিয়াস মানে অতীত থাকার পরে, হিস্টোরিক্যাল ইভেন্ট থাকার পরে, জনগণের জন্য, দেশের মানুষের জন্য, ভোটের জন্য, ভাটের জন্য যে রাজনৈতিক দলটি প্রায় 49 সাল থেকে এ পর্যন্ত ধারাবাহিক সংগ্রাম করে আসছে, কখনো অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেনি, অসাংবিধানিকভাবে ক্ষমতায় যাওয়ার পথ, সেই দলটিকে উনি কিভাবে বলতে চাইলেন যে স্পেস দেওয়া হচ্ছে না বলেই এই সহিংসতা দেশে ঘটছে? আপনি কি মনে করেন যে বিএনপিকে যথেষ্ট স্পেস দেওয়া হচ্ছে, যেটা বলতে চাইলেন? আমি একটু যোগ করছি। শাবান ভাই অনেক কথা বললেন, শাবান ভাইকে আমি ভীষণ শ্রদ্ধা করি, উনি সব অর্থে আমার শ্রদ্ধা পাওয়ার মতন বড় ভাই। থ্যাংক ইউ। তো আমি শুধু যেটা ছোট যোগ করি, জি, আপনার নিশ্চয়ই মনে আছে শাবান ভাই যে প্রথম যুদ্ধাপরাধীর গাড়িতে পতাকা তুলে দিয়েছিল কিন্তু আওয়ামী লীগ 1996 সালে মৌলানা নুরুল ইসলামকে ধর্ম প্রতিমন্ত্রী করে দিয়ে, এবং জামাতের সঙ্গে যে জোটবদ্ধভাবে আন্দোলন করা যায় এটা প্রথম আওয়ামী লীগই হাতে ধরে শিখিয়েছিল 1996 সালে যখন তারা বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে। এবং আমি কেন স্বৈরাচারী বলে এসেছি, আমি অতীতটা তো বললাম, আওয়ামী লীগকে আমি কেন স্বৈরাচারী বলেছি, 72 থেকে 75 বললাম, 82 বললাম, 86 বললাম, 2007 বললাম। এখন আমি বর্তমানের দিকে তাকাই, আমি যদি বর্তমানেও দেখাই তাহলে আমরা দেখব একটা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী সরকারের যা যা চরিত্র থাকে, যে যে ক্যারেক্টারিস্টিক্স থাকলে আমরা সেটাকে ফ্যাসিস্ট বলে থাকি, আওয়ামী লীগ আলহামদুলিল্লাহ তার সবটা ধারণ করে। কিভাবে করে? একটা সামান্য মিছিল, মিটিং, সমাবেশ কিচ্ছু করতে দেওয়া হচ্ছে না বিরোধী দলকে। বিরোধী দলের নেতা কর্মী হাজার হাজার তারা জেলে ভরেছে। আপনি চাইলে আমি একদম টপ মোস্ট নেতা থেকে শুরু করে আমাদের স্ট্যান্ডিং কমিটিতে যারা আছে তাদের কার বিরুদ্ধে কটি মামলা আমি এখন বলে দিতে পারবো। শুধু সেটা নয়, আমি জানার জন্য কত আপনার পরিসংখ্যান অনুযায়ী কত হাজার কর্মীকে কারাগারে আটক করা হয়েছে বর্তমানে মানে আপনার দলীয় সমর্থিত কত হাজার কর্মীকে? লাস্ট যে কথাটা চেয়ারপারসন বলে সেটা হলো 10,000 কর্মীকে, এবং আমাদের এক একজনের বিরুদ্ধে লাখ লাখ করে মামলা দেওয়া আছে, মানে লাখ লাখ কর্মীর বিরুদ্ধে মামলা, এবং এক একজনের বিরুদ্ধে শত শত মামলা দিয়েছে। আমি তো কোর্টে যাওয়া আসা করি, আমার প্রফেশনের খাতিরে যেতে হয়। দেখা যায় যে এক এক দিন আমাদের একজন কর্মীর প্রায় 8 থেকে 10টা মামলা শুধু হাজিরাই তারা দেয়, মানে যায় আর আসে, হাজিরা দেয়। আপনি যদি ব্রিটিশ হোম অফিসের রিপোর্ট দেখেন, সেখানে বলেছে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে গত 5 বছরে নিজের দলের 7,177টা মামলা তারা প্রত্যাহার করে নিয়ে গেছে, এবং যার মধ্যে 10টি হচ্ছে খুনের মামলা। আর সেখানে অন দ্য আদার হ্যান্ড বিএনপিকে একটার পর একটা মামলা দিয়ে তারা ঘরের মধ্যে নিয়ে যাচ্ছে। এবং সর্বশেষ উদাহরণ যদি আপনারা দেখেন, চৌধুরী আলম, ইলিয়াস আলী, পারভেজ, হিরু, এদের কথা যদি বাদ দেন, আমাদের যে সাইফুল, আপনি বলেন যে বাংলাদেশের যে যেটি ব্রিটিশ যে রিপোর্টার প্রতিবেদন আপনি দিলেন যে প্রত্যাহার করা, হোম অফিসের প্রত্যাহার করে দিয়েছেন, আপনি কি মনে করেন যে বাংলাদেশের যে রাজনীতির যে সংস্কৃতি এটি কি আওয়ামী লীগ করেছে না বিএনপি করেছে, এমন কোন তথ্য আছে কিনা আপনার কাছে? না, আমি আপনাকে যেমন একটি তথ্য দিই আপনাকে, যে 2001 সালে 31 ডিসেম্বর যেটি জোট সরকার ক্ষমতায় আসার পরে মন্ত্রিপরিষদের একটি সিদ্ধান্তে 5,000 মামলা একইভাবে প্রত্যাহার করা হয়েছিল। দুটি দল, আমি আপনাকে আরেকটা কথা বলি, 2009 সালে আমরা জানি 111 এর সময় আমাদের -2 একটা ফর্মুলা, 2001 এর কথা বলছি আমি আসছি 2007-এ যখন 111 হলো তখন আমাদের রাজনৈতিক অঙ্গনে একটা ম্যাসাকার হয়ে যায়, এবং হাজার হাজার মামলা দেওয়া হয় রাজনৈতিক, একদম সর্বোচ্চ দুই দলের সর্বোচ্চ নেত্রী থেকে শুরু করে একদম সবার বিরুদ্ধে। কত হাজার মামলা এই সরকার উদ্র করেছে? 7,177। তো সেটা ব্রিটিশ হোম অফিসের রিপোর্টটা দেখে নিন আপনি। এবং 31 ডিসেম্বর 2001-এ বিএনপি করেছিল 5,000 মামলা মন্ত্রিপরিষদের সিদ্ধান্তে। এখন আমি মানে একই সংস্কৃতি। জি আমি বলছি, তো 111 এর সময় যখন এই সরকার আসে, তারপরে 2009 সালে যখন আবার আওয়ামী লীগ আসে, তখন তারা ওই রাজনৈতিক বিবেচনায় যে মামলাগুলো হচ্ছে সেটা প্রত্যাহারের জন্য একটা সংসদীয় কমিটি করে। দেখা গেল সেই কমিটির সমস্ত আওয়ামী লীগের মাথা থেকে পা পর্যন্ত যত মামলা আছে সব তারা উইথড্র করে নিয়ে এলো রাজনৈতিক বিবেচনায়, বিএনপির একটাও করলো না। তো শাবান ভাই, আপনি তো কোনো দলের পক্ষে এখানে নেই, আপনি একজন
ফ্রি সাংবাদিক হিসেবে আপনি আমাকে বলেন এটা কি সংস্কৃতির জন্ম দেয়? এই অপসংস্কৃতির ধারা বন্ধ করতে হবে বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ। তাহলে আপনি কোনো সময় ব্যাখ্যা করুন যে এটা তো নিশ্চয়ই অপসংস্কৃতি, উনি বললেন যে এটা উচিত নয়, কিন্তু আমি ব্যারিস্টার ফারহানার স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমি কিছু তথ্যের মানে জার্নালিস্ট হিসেবে আমার কাছে যে তথ্য পাল্টা তথ্য আছে সেগুলো আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, যদি ভুল হয় আপনি ক্ষমা করবেন। আপনি বলেছেন যে 10,000 কর্মীকে গত কয়েকদিনে বা এই সরকারের আমলে কারাগারে আটক করা হয়েছে। আমি জানি না যে এই 10,000-কে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে এই শুধু এই 10 দিনে, হ্যাঁ আমি বুঝলাম। আপনি যদি আমার সঙ্গে ডিফার না করেন, আপনি খোঁজ নিয়ে জানবেন বিএনপি জামাত সরকার 2001 থেকে 2006 পর্যন্ত 5 বছরে মামলা দিলে তো মামলা থেকে রক্ষা পাওয়ার উপায় থাকে, একটু ভোগান্তি হবে, বা আমি চাই না কোনো সরকার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এগুলোকে ব্যবহার করুক, ক্ষমতার অপব্যবহার করুক, ভোগান্তির শিকার করুক, এটি আমি চাই না একজন সচেতন নাগরিক হিসেবে, শান্তিপ্রিয় নাগরিক হিসেবে। কিন্তু আমাকে দৃষ্টান্ত দিতেই হবে যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামাতের এই 5 বছরে মামলা বাদ দেন আপনি 26,000 আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীকে শুধু হত্যা করা হয়েছিল। এটি আওয়ামী লীগের, আপনি কি আমাকে যদি সোর্সটা বলেন, আওয়ামী লীগের মানে দেওয়া তথ্য মতে, এবং এই সোর্স আপনি যদি চ্যালেঞ্জ করেন, আপনি যদি চ্যালেঞ্জ করেন, আমি বিনীতভাবে অনুরোধ করব আওয়ামী লীগের যে পাবলিকেশন আছে সেই পাবলিকেশন আপনি দেখবেন। যদি আপনার কোথাও আপনি মনে করেন ফেব্রিকেট তথ্য দেওয়া হয়েছে, মিস ইন্টারপ্রেট করা হয়েছে অথবা রং ইনফরমেশন দেওয়া হয়েছে, ইউ ক্যান চ্যালেঞ্জ আওয়ামী লীগ, কারণ এটি তারা তাদের ওয়েবসাইটেও দিয়েছে। এখানে কি নাম সহ এবং ছবি সহ দেওয়া আছে? 26,000 নেতাকর্মীর নাম সহ ছবি সহ নেই, বাট আপনি চ্যালেঞ্জ করলে অ্যাজ এন মানে অ্যাডভোকেট, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ ব্যারিস্টার, ইউ ক্যান চ্যালেঞ্জ ইট জি from the effort of your position। না, কারণ এটা তো ডিসপিউটেড কোশ্চেন অফ ফ্যাক্ট বলে এটাকে আমরা, কারণ আমি বলবো এটা 2000, আপনি বলবেন 26,000, তখন প্রমাণ ছাড়া আমি এটাকে 200 বলতে পারি। তাহলে কাঙ্ক্ষিত নয়, মানে যেই করুক আমি সেটাই বলছি, এটাই আমি বলছি। এখন আমি বলবো 200, আপনি বলবেন 26,000। আর ফারহানা যেটি বলছিলেন যে 7,177টি মামলা রাজনৈতিক বিবেচনায় তুলে নেওয়া হয়েছে, তার মানে এই মামলাগুলো দেয়া হয়েছিল না রাজনৈতিক বিবেচনা না, আই এম সরি, মানে দলীয় কর্মীদের বিরুদ্ধে আমাদের 10টি হত্যা মামলা আছে, হ্যাঁ সেটা তারা তুলে নিয়েছে। সেই হত্যা যেমন আপনারা অভিযোগ করছেন না যে এই 10,000 নেতাকর্মীকে আটক, অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, আমি এটিকে এন্ডোর্স করি না, আমি এটিকে সাপোর্টও করি না, কিন্তু যে মামলাগুলো শুধুমাত্র হয়রানির সাথে দেওয়া হয়েছে সেই মামলাগুলো কিন্তু তুলে নেওয়ার রাইট কিন্তু এই সরকারের আছে, কারণ তাদের দলীয় দলের বিরুদ্ধে কিন্তু হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, এবং যে কমিটিটা করা হয়েছে সেটা কিন্তু আমরা আশা করেছিলাম, আমি আশা করেছিলাম যে যেখানে বিএনপির বিরুদ্ধে যদি 111 এর সময় কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা হয়ে থাকে, হয়রানিমূলক মামলা হয়ে থাকে, সেটাও তোলা হবে, কিন্তু একটাও তোলা হলো না। তখন আমি মর্মাহত হই। 111 এর সরকার কি আওয়ামী লীগের দ্বারা পরিচালিত হয়েছে? 2009 সালে যে কমিটিটা হয়েছিল, 111 সরকারের আমলে যে মামলাটিতে বেগম খালেদা জিয়া আটক হওয়ার প্রক্রিয়ায় আছেন, এটি 111 এর আমলে এই মামলাটি দেয়া, এটা কিন্তু আমি খুব বিনীতভাবে বলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু 6টি মামলা ছিল, যার একটাও এখন নেই। উনি একদিন কোর্টে যান। চলে আসছি যেন ফারহানা বলুন যে আপনারা বিভিন্ন সময় বলে থাকেন যে ক্রস ফায়ার যদিও আইনসম্মত না এটি, এবং এক্সট্রা জুডিশিয়ারি কিলিং বলা হয়, যদিও আপনার আইনি ভাষা ভালো বলবেন, যে এই ক্রস ফায়ার নিয়ে আপনাদের নানা রকম ইন্টারপ্রিটেশন আছে, এই প্রসঙ্গে আপনাদের ক্রস ফায়ারকে কোনো সচেতন সভ্য সমাজ গ্রহণ করতে পারে বলে আমি বিশ্বাস করি না। সেটা যেই দলের কর্মী হয়ে থাকুক, যে রাজনৈতিক মতাদর্শেরই হয়ে থাকুক, ক্রস ফায়ার কখনোই সমর্থনযোগ্য না। এবং যখন সে কারণে আওয়ামী লীগের টপ পর্যায়ের নেতারা বলেন যে বুকে গুলি করে মেরে ফেলো, কোনো জবাবদিহিতার দরকার নাই, তখন আমরা শঙ্কিত হয়ে যাই। সত্যি কথা যে সালাউদ্দিন আহমেদ আজকে নেই, ওনার যে উনি কি অবস্থায় আছেন আমরা জানি না। আমি শুধু একটা ছোট্ট কথা দিয়ে আমি একটু বলি, কারণ আমি খুব বলার সুযোগ কম পাচ্ছি বলে আমার মনে হচ্ছে, আমি একটু যদি সুযোগ দেন আমি একটু বলি। আমাদের বিএনপি চেয়ারপারসন এই অতি সম্প্রতি যে প্রেস কনফারেন্সটি করলেন, সেখানে আপনারা দেখেছেন যে উনি 3টা প্রস্তাব দিয়েছেন। একটা হচ্ছে যে যেসব গুম, খুন এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে সেটার একটা আন্তর্জাতিক তদন্ত উনি চেয়েছেন, এবং বলেছেন এগুলো ইমিডিয়েটলি বন্ধ করা হোক,
রাজনৈতিক হয়রানিমূলক সমস্ত মামলা বন্ধ করা হোক এবং যেসব নেতা কর্মীকে বিনা কারণে জেলে আটকে রাখা হয়েছে বিরোধী দলের বা মতের 20 দলীয় জোটের, তাদেরকে বের করে দেওয়া হোক। 1 2 হলো উনি আরেকটি প্রস্তাব করেছেন, সেটা হলো সভা সমিতি এবং মিছিলের অধিকার দেওয়া হোক। এটি একটি গণতান্ত্রিক অধিকার, এটা আমি জানি এটা আপনারা কেউ অস্বীকার করবেন না। হ্যাঁ, এটা গণতান্ত্রিক অধিকার। সাবান ভাই বলছিলেন যে এটা করতে দিতে হবে, এটা করতে না দিলেই কিন্তু সংকটটা ঘনীভূত হয় এবং স্পেস দিতে হবে। এবং লাস্টলি উনি যেটা বলেছেন সেটা হচ্ছে সংলাপ, এবং এটাই আমি বলবো আসল সংলাপ যদি না হয় তাহলে এখানে এত কথা বলে কোনো লাভ নেই। সংলাপ হতে হবে, আমার কথা আপনি শুনবেন, আপনার কথা আমি শুনবো। এটাই তো গণতন্ত্রের মূল ভিত্তি, এটাই তো গণতন্ত্রের মূল কথা। এটা যদি এই স্পেসটুকু যদি না থাকে তাহলে আসলে আর এখানে কথা বলে কোনো লাভ নেই। এইটুকুই আমি বলার আছে। না, ধন্যবাদ, এইটুকুই আমার বলার ছিল। শেষ করতে সবার মতো একটি তথ্য আমি দিতে চাই যে ক্রসফায়ার যদিও আইনসম্মত না গণতান্ত্রিক রাষ্ট্রে, 2001 থেকে 2006 সাল পর্যন্ত ক্রসফায়ারে 954 জন নিহত হয়েছেন এবং কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে 230 জন এবং লাস্ট 6 ইয়ার্সে মারা গেছে 400 জন। যদি আমরা এই সকল সেলিম ভাই, আমি 1 মিনিট কথা বলতে পারি? 10 সেকেন্ড বলতে পারেন। সংলাপের বিষয়টি ফারহানা যেটি বলেছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সংলাপ জরুরি। ধন্যবাদ। এবং তবে আমার একটা আশঙ্কার জায়গা আছে, স্বাধীনতার আগে থেকে শুরু করে এ পর্যন্ত যতবারই সংলাপ হয়েছে সরকার এবং বিরোধী দলের মধ্যে বিভিন্ন প্রেক্ষাপটে, কোনো সংলাপই কিন্তু সফলতার মুখ দেখেনি। আমরা, যদি আপনার স্মরণ থাকে, তৎকালীন বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া এবং আশার কথা শুধু বলি, অতীতে সফল হয়নি বলে যে ভবিষ্যতে হবে না এমন কোনো কথা নেই। আমরা তো উই শুড হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ শাবান মাহমুদ, ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা আমাদের সঙ্গে জন্য। দর্শক, আমরা দেখুন দুজন বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে, একজন সাংবাদিক এবং একজন আইনজীবীর কাছ থেকে বাংলাদেশের রাজনীতির আদ্যপন্ত নানা ব্যাখ্যা বিশ্লেষণ শুনলাম। জনাব শাবান মাহমুদ বললেন যে বিএনপির সঙ্গে জঙ্গিবাদের পার্থক্য আছে, এটি স্বৈরতান্ত্রিক গণতান্ত্রিক দল হিসেবে কাজ করছে, তবে এখানে প্রশ্ন রাখেন তিনি। রাজনৈতিক সমঝোতা দুটি দলের মধ্যে জরুরি, কারণ গণতন্ত্রের জন্য বহুমত পথের দরকার। বহুমতের ঐক্যতানের ভেতরেই আছে গণতান্ত্রিক শক্তি এবং তার বিকাশ। সংলাপ জরুরি তিনি বলতে চাইলেন। ব্যারিস্টার রুমিন ফারহানা বললেন দেশে একটি সংকট চলছে, তিনি বলতে চাইলেন এটি রাজনৈতিক এবং সাংবিধানিক সংকট। তবে স্বার্থান্বেষী মহল অনেক সময় নানা ধরনের সুযোগ গ্রহণ করে থাকে রাজনৈতিক অস্থিরতার সুযোগে। বিএনপি এবং আওয়ামী লীগ বৃহত্তর গণতান্ত্রিক রাজনৈতিক দল, স্বৈরতান্ত্রিক দল নয়। উনি বলতে চাইলেন বাংলাদেশে গণতান্ত্রিক ধারা আরও মজবুত ও বিকশিত করার জন্য বহু মত দলের বিকল্প নেই। রাজনৈতিক দলগুলো সমঝোতায় থাকলে বিদেশি হস্তক্ষেপের প্রয়োজন হয় না। উনি জোর দিলেন সংলাপের বিকল্প নেই, যার মাধ্যমে সংকটের সমাধান হওয়ার সম্ভাবনা থাকে। যদি শাবান মাহমুদ বলতে চাইলেন যে সংলাপের ভিতর থেকে তো অনেক কিছুরই সমাধান হতে পারে, যদি বাংলাদেশের ইতিহাস উনি বললেন যে কোনো সংলাপই কার্যকর হয়নি। এর বিপরীতে ব্যারিস্টার রুমিন ফারহানা বললেন যে অতীতে হয়নি বলে ভবিষ্যতে যে হবে না তা হবে না, হয়তো হতেও পারে। দর্শক, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ, সঙ্গে থাকুন মাই টিভি। সৃষ্টিতে বিস্ময়।